This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন TV9 বাংলা। আপনার সঙ্গে রয়েছি আমি দীপা। শুরুতেই যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় পর্যালোচনায় সিবিআই। সুপার নিউমেরারি পদ নিয়ে কিভাবে তদন্ত, আলোচনায় নিজাম প্যালেসে সিটের অফিসাররা। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুজয় পাল রয়েছেন। সুজয়, সিবিআই অফিসার বা কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের এখন কি লক্ষ্য, তাদের কি টার্গেট এই মুহূর্তে? দেখো, তদন্তকারীরা আপাতত ব্যস্ত হয়ে পড়েছেন কলকাতা হাইকোর্টের রায়ের পর্যালোচনা করতে। তার কারণ হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে এই সুপার নিউমেরিক পোস্ট যেটা রাজ্য সরকার তৈরি করেছিল বা রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল, সেটা নিয়ে এবার সিবিআই তদন্ত করতে পারবে এবং সেই বিষয়ে তদন্ত করতে প্রস্তুত সিবিআই। সেই কারণেই আমরা যেটা জানতে পারছি যে গতকাল নিজাম প্যালেসে এক প্রস্তুত বৈঠক হয় এসআইটি অর্থাৎ বিশেষ তদন্তকারী দলের অফিসারদের মধ্যে, যে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং সেই জন্য সিবিআই দপ্তরের যে সমস্ত শীর্ষ কর্তা রয়েছেন তারা বৈঠক করেন তদন্তকারী অফিসারদের যে টিম তাদের সঙ্গে, যে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্টতই বলে দিয়েছে যে এই সুপার নিউমারিক পোস্টের ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে সিবিআই যদি চায় কাউকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে। সুতরাং প্রাথমিকভাবে কিভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যাবে বা কিভাবে এই বিষয়ে তদন্ত শুরু করা হবে সেটা নিয়ে তারা পর্যালোচনা করছেন এবং সেটা নিয়ে তারা আলোচনা করছে যে কীভাবে না। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে তারা রাজ্য সরকারের কাছে বা মূলত শিক্ষা দপ্তরের কাছে জানতে চাইবে যে এই সুপার নিউমারিক পোস্ট তৈরির বিষয়টি কিভাবে তৈরি হলো বা আইডিয়াটি কার বা সিদ্ধান্তটি কোথায় কিভাবে হয়েছিল এবং এই সংক্রান্ত যে সমস্ত নথি অর্থাৎ রাজ্য মন্ত্রিসভা যেটা অনুমোদন দিয়েছে সেই মন্ত্রিসভা অনুমোদনের আগে তার নথিপত্র কোথায় তৈরি হলো, এই গোটা ভাবনার পিছনে কে বা কারা যুক্ত রয়েছে, শিক্ষা দপ্তরের কারা কারা যুক্ত রয়েছে সেই সংক্রান্ত বিষয় তারা জানতে চাইবে। এটাই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দিয়ে তোমার মাথায় থাকবে যে আজকেই তুমি কিছু আগে বললে যে সুপ্রিম কোর্টেও কিন্তু এসএসসি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। তাই সুপ্রিম কোর্টেও কি নির্দেশ দেয়, সুপ্রিম কোর্ট কি হাইকোর্টের আদেশ বহাল রাখে নাকি স্থগিতাদেশ দেয়, সেদিকেও তদন্তকারীদের নজর রয়েছে। ফলে কলকাতা হাইকোর্টের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তকারীরা তাদের তরফ থেকে যা যা ব্যবস্থা যা যা প্রস্তুতি নেওয়া দরকার, যে প্রস্তুতির বৈঠক পর্যালোচনা বৈঠক অর্ডার পর্যালোচনা করা এবং কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া বা কী করে তদন্ত শুরু করা হবে এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে, সেই আলোচনা বা সেই প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছেন। বেশ সুজয়, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। চাকরিহারাদের ভোটের ডিউটিতে পাঠানো নিয়ে ধীরে চলো নীতি কমিশনের। চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারির আগে কোনো সিদ্ধান্ত নয়, খবর কমিশন সূত্রে। কমিশনের যুক্তি, যতক্ষণ না এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে ততক্ষণ কমিশন স্বতঃপ্রণোদিত কোনো পদক্ষেপ করবে না। প্রথম দফা নির্বাচনে যারা কাজ করে গেছেন তাদের ডাবল ডিউটি দিতে হতে পারে কমিশনের যুক্তি। অন্যদিকে কমিশনের আরও যুক্তি, 20% কর্মী রিজার্ভে থাকায় ডবল ডিউটির প্রয়োজন নাও হতে পারে। আরও বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, এই চাকরি হারাদের নিয়ে কমিশনের ধীরে চলো নীতিটা যদি আরেকটু বুঝিয়ে বলো। দেখো, এখনো পর্যন্ত এই ব্যাপারে আলাদা করে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। কমিশনের যুক্তি হচ্ছে যে যাদের যাদের চাকরি চলে গেছে তাদের বিষয়ে আপাতত প্রথমে বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড তালিকা দিয়ে জানাবে যে কারা কারা চাকরি এই মুহূর্তে চাকরিরত নন বা চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই তালিকার উপর নির্ভর করে কমিশন নতুন করে তালিকা করবেন যে যাদের ভোটের ডিউটিতে পাঠানো হবে কি হবে না। এখন শুক্রবার দ্বিতীয় দফার ভোট রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তার আগে যদি এই তালিকা তৈরি না হয়, যাদের যাদের যেভাবে ডিউটি দেওয়া হয়েছে আপাতত সেখান থেকে তেমনভাবে কোনো রকম আলাদা কিছু শিডিউল করছে না কমিশন, এমনটাই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমাকে। উলুবেড়িয়ায় তৃণমূলের বিরুদ্ধেই ডেপুটেশন ঘর ছাড়াদের। বিক্ষোভকারীদের দাবি তারা তৃণমূল সমর্থক, কিন্তু দলের অনৈতিক কাজের প্রতিবাদ করায় ও বাধা দেওয়ায় তাদের এলাকা ছাড়া করেন স্থানীয় তৃণমূল নেতারা। দীর্ঘ প্রায় 4 বছর বাড়ি ফিরতে পারেনি প্রায় 67টি পরিবার। কোর্টের নির্দেশে বাড়ি ফিরলেও আবার অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হন কয়েকজন। আমতা থানার বিরুদ্ধেও ক্ষুব্ধ তারা। প্রতিবাদে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন ঘর ছাড়ারা। পুলিশ আমরা নাই অন্যায় যেটা বলতে হয়েছে সেটা বলেছি, বলার পরেতে আমাদেরকে আফসার মিদ্দা আর ডক্টর নির্মল মাঝি ওরা আমাদেরকে চোখকান্ত করে আমাদেরকে দিয়ে এলাকা ছাড়া করে দেয়। কারণটা আমরা ইলেকশন করিনি, আমরা ভোট করিনি, আমরা বসে গেছিলাম। কেন ভোট করেন? তলাবাজির জন্য। ওরা তলাবাজি করে আমাদের করে সাপোর্ট করতে হবে। আচ্ছা,
সেই কারণে তাদের অনৈতিক কাজে বাধা দেন? হ্যাঁ, বাধা দিয়েছি আমরা। সেই বাধার জন্য আমাদেরকে আজকে ঘর ছাড়া হতে হয়েছে। আচ্ছা, কত বছর ঘর ছাড়া? প্রায় 4 বছর ঘর ছাড়া। কেন তাড়িয়ে দেয়? কেন? কি করে বলবো, শুধু এমন করে যে মারধর করবে আর করবে। আমরা মারপিট করতে যাইনি, আর নাই কিছু নাই, ঘোরা থাকবো, তার উপরে মারধর করতে। মারপিট হয়েছিল, গন্ডগোল হয়েছিল একবার, সেই নিয়ে আমাদেরকে আমাদেরকে ঘরের দূরে ঢুকতে দেয়নি, আমাদেরকে তারা জেলে পারি, তারা তুলতে পারি। আপনারা পুলিশকে জানিয়েছিলেন? সব আমাদের মারধর করবে, আমাদেরকে মনে হয় বাড়ির মধ্যে ঢুকতেই দেয়। আর এবার যে খবরে নজর রাখবো, 5 কোটি টাকা দাবি করে উদয়ন গুহকে চিঠি কে এলো পাঠিয়েছে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি পোস্ট করেন উদয়ন গুহ, যাতে দেখা যাচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন চিঠিটি পাঠিয়েছে, যাতে কামতাপুর রাজ্য স্বাধীনতা আন্দোলনের জন্য 5 কোটি টাকা ফান্ড চাওয়া হয়েছে। চিঠিটি পোস্ট করে মন্ত্রী লিখেছেন, সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতা চিঠি, কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপে চিঠিটি এসেছে বলে দাবি উদয়নের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নবাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আমি দীপ কথা বলছি আপনার সঙ্গে। চিঠিটি পাওয়ার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। না, এমনি কোনো খুব একটা হেলদোলের ব্যাপার নেই। আমি পুলিশ সুপারকে ব্যাপারটা জানিয়েছি। আমি এখন বাইরে আছি, আমি অফিসে ফিরে একটা লিখিতভাবে কমপ্লেনও দিনাটা থানার আইসির কাছে করব। এবার পুলিশের দায়িত্ব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, কিভাবে তারা ব্যাপারটা দেখবেন সেটা তারা ঠিক করবেন। আমি নাম্বারটাও নোট করেছি এবং সেটাও এসপিকে জানিয়েছি। চিঠিটা তো আপনারা দেখেছেন পরিষ্কারভাবে, সেখানে 5 কোটি টাকা ডিমান্ড করা হয়েছে এবং একটা কাট অফ ডেটও দিয়ে দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে সেটাকে দিতে হবে। এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন আসে না, টাকা পয়সা দেওয়া বা ওদের ভয়ে মুষড়ে পড়ার কোনো ব্যাপার নেই। তবে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব প্রশাসনের, পুলিশের, তারা সেটা দেখবেন। আপনি কি কোথাও নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব বোধ করার কোনো ব্যাপার নেই, কারণ আমি রাজ্যের মন্ত্রী হিসেবে যথেষ্ট নিরাপত্তা পাই, তারাই আমার নিরাপত্তা দেখবেন। কাজে নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা ভাবনা বা এই ভয় দেখিয়ে আমাকে আটকে রাখা, এগুলো কেউ পারবে না। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানিয়েছেন? আমি রাজ্যের নেতাদের কাছে নিশ্চয়ই এটা জানাবো সময় হলে পরে। মানে এখন তো সবে মাত্র 11টা বেজেছে, আমি কিছুক্ষণ বাদে এটাকে রাজ্যের নেতাদের কাছে জানিয়ে দেব। প্রশাসনের তরফে আপনার নিরাপত্তা বাড়ানোর জন্য কোনো আশ্বাস পেয়েছেন? আমি এই ব্যাপারে তো কাউকে কিছু বলিনি, প্রশাসনিক চিন্তা ভাবনা করে। আমার যথেষ্ট নিরাপত্তা আছে, তারপরেও যদি কিছু মনে করেন তারা ব্যবস্থা নেবেন, এই ব্যাপারে আমার কিছু বলবার নেই। আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাদের সঙ্গে ছিলেন।